নতুন করে বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, জামালপুরে নদ নদীর পানি বাড়ায় আবারও বন্যার শঙ্কায় দুর্গতরা। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রবল স্রোতে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় যাতায়াতের সমস্যা প্রকট। ভারী বৃষ্টিতে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ এবং গাইবান্ধা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে কয়েক দফা বন্যায় সড়কের যে বেহাল দশা হয়েছে সেগুলো মেরামতে সড়ক বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দেখুন, গত 2 দফা বন্যায় যে সুনামগঞ্জে প্রায় 3 থেকে 350 কিলোমিটার সড়কের ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই সব সড়কের মেরামত করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগ তারা মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেছে। তো আসলে একটা বিষয় হচ্ছে, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটানা 3 দিন মুষলধার বৃষ্টি হয়েছিল, যার ফলে গতকালকে আমরা দেখেছি সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিন্তু গত কালকে সন্ধ্যা থেকে সারা রাতে কিন্তু কোনো বৃষ্টিপাত হয়নি, যার ফলে এখন সুরমা নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুরমা নদীর দৃশ্য। নদীর পানি কমে যাওয়ায় নদীর তীরবর্তী যে আবাসিক এলাকাগুলো এবং যে সমস্ত সড়কে পানি ছিল সেই সমস্ত সড়ক থেকে এখন পানি নেমেছে। কিন্তু তাহিরপুর উপজেলার, বিশেষ করে আমি যদি বলি তাহিরপুর উপজেলার অভ্যন্তরীণ যে সড়ক, যেহেতু এটি একটি সীমান্তবর্তী একটি উপজেলা, এই উপজেলার প্রায় অধিকাংশ সড়কই এখন পানির নিচে নিমজ্জিত আছে। গত 2 দফা বন্যায় তাহিরপুর এবং বিশ্বম্বরপুর উপজেলায় কিন্তু সবচেয়ে বেশি সড়কের ক্ষতি হয়েছিল। আমরা কথা বলেছিলাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এখনো অনেক জায়গায় পানি রয়েছে, সেহেতু এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত তাদের হিসেব মতো প্রায় 300 কিলোমিটার সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে। তো তিনি আমাদেরকে একটা বিষয় জানিয়েছেন, 2022 সালের যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যার একটি প্রকল্প আছে, অর্থাৎ 2022 নামে একটি প্রকল্প আছে। সেই প্রকল্পের অধীনেই এই সড়ক সংস্কার করা হবে। আপনাকে ছোট্ট করে একটা বিষয় আমি বলে রাখি, 2022 সালে আপনি জানেন সুনামগঞ্জের ইতিহাসের সবচেয়ে বড় বন্যা হয়ে গেছিল। সেই বন্যায় সুনামগঞ্জে প্রায় 2500 কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সেই বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সড়কেই এখন পর্যন্ত অনেক জায়গায় আমরা দেখেছি বিধ্বস্ত অবস্থায় রয়েছে। সেই সড়কই এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। এখন বন্যায় যে সমস্ত সড়ক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কবে নাগাদ সংস্কার হবে, এইটা কিন্তু সুনামগঞ্জবাসী একটা দুশ্চিন্তায় বসবাস করছে। কারণ এখন যেভাবে সড়ক আমরা দেখেছি, বিভিন্ন সড়কে যেভাবে ভাঙন দেখা দিয়েছে, সেই সড়ক দিয়ে এখন পায়ে হেঁটে যাওয়া কিন্তু একটু দুষ্কর হয়ে পড়েছে। আবার কবে নাগাদ এই সড়ক স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। তো এলজিইডির যে কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন আগামী 4 থেকে 5 মাস সময় লাগবে দরপত্র আহ্বান করে কাজ শুরু করা। এটা কিন্তু একটা লম্বা একটা পদ্ধতি। এর আগেও যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটাই কিন্তু এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এবছরের বন্যায় কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং সড়কের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কাঁচা ঘরবাড়ির কথা যদি বলি, জেলা প্রশাসন জানিয়েছে গত 2 দফা বন্যায় প্রায় 22,000 কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। এবার গাইবান্ধার বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, এই মুহূর্তে গাইবান্ধার আবহাওয়া পরিস্থিতি আপনি কেমন দেখছেন? নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে সেখানে? গাইবান্ধা ব্রহ্মপুত্র নদের পানি এবং ঘাঘর নদীর পানি যেটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু গত 24 ঘন্টায় এই দুটি নদীর পানি কমতে শুরু করেছে। বিশেষ করে আজ সকাল 6টায় কিন্তু ব্রহ্মপুত্র নদীর পানি 23 সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ঘাঘর নদীর পানি 23 সেন্টিমিটার হ্রাস পেয়ে কিন্তু বিপদসীমার 28 সেন্টিমিটার নিচু দিয়ে প্রবাহিত হচ্ছে। আর যার ফলে যেসব ঘরবাড়িগুলোতে পানিতে নিমজ্জিত ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করেছে। আমি যদি একটু দেখাই যে এই যে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত এই যে এলাকাগুলোতে যে ঘরবাড়িগুলো ছিল, এগুলোতে কিন্তু অনেক পানি নিমজ্জিত ছিল, যা কিন্তু ইতিমধ্যে নামতে শুরু করেছে। আর এর ফলে কিন্তু ধীরে ধীরে
ক্ষয়ক্ষতিগুলো আস্তে আস্তে স্পষ্ট হতে চলেছে যে আসলে কি পরিমাণ ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে এবং কি পরিমাণ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আমি যদি একটু নদীর মাঝখানে চরাঞ্চলগুলোর এলাকার বাড়ি ঘরগুলো দেখাই, এগুলোতে কিন্তু জানালা পর্যন্ত পানি একদম উঠে গিয়েছিল, যেটি কিন্তু নামতে শুরু করেছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন যে আগামী দুদিনে ব্রহ্মপুত্র নদের পানিও বিপদসীমার নিচে চলে যাবে। তবে বিপদসীমার নিচে চলে গেলেই আসলে এই বাড়িগুলো পুরোপুরি জেগে উঠবে না, কারণ নদীর পানি আরো কমার দরকার হবে এই কারণে যে এই এই বাড়ি ঘরগুলো থেকে পুরোপুরি পানি নেমে যাওয়ার পরে কিন্তু আসলে ক্ষতিগুলো পুরো স্পষ্ট হবে যে কি পরিমাণ মানুষ, এই যে 2.5 লাখের বেশি মানুষ যে পানিতে নিমজ্জিত ছিল, তাদের ঘর বাড়ি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তা, কালভার্ট, সাঁকো এগুলো কি পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হবে। আর এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে 3250 প্যাকেট শুকনো খাবার এবং 385 মেট্রিক টন চাল উপবরাদ্দ দেওয়া হয়েছে এবং এই তাদেরকে সহায়তার জন্য আরো প্রস্তুতি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সুনামগঞ্জ এবং গাইবান্ধা থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।